পথ দেখে পথ দেখায়, এই স্লোগানকে সামনে রেখে ভিওডি বাংলার জুলাই রাজকথনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানজু হাবিবা। স্বাধীন দেশে গণতন্ত্র চাওয়াটাই যখন অপরাধ হয়ে দাঁড়ায়, তখন প্রতিরোধী হয়ে ওঠে মানুষের শেষ আশ্রয়। জুলাই আন্দোলন ছিল তেমনি অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী আন্দোলন। আজকের শোতে আমরা ফিরে দেখব সেই সাহসী জুলাই আন্দোলন, যেখানে একজন ভাই তার বোনকে হারিয়েছেন শুধু একটি মুক্ত স্বপ্ন দেখার অপরাধে। আমাদের আজকের বিশেষ অতিথি জুলাই আন্দোলনের শহীদ মেহেরুন্নেসার ছোট ভাই তারিফ, যিনি শুধু ভাই নয়, গণতন্ত্রের জন্য প্রাণ দেওয়া একজন যোদ্ধার পরিবারের প্রতিনিধি। চলুন শুরু করি আজকের আলোচনা। জুলাই রাজকথনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। একটু জানাবেন আপনার কে শহীদ হয়েছেন? আমার বড় বোন মেহেরুন্নেসা তানহা। আপনার বোন এই আন্দোলনের সঙ্গে কিভাবে যুক্ত ছিলেন? প্রথম থেকে অনলাইনে এটার পক্ষেই ছিল, কিন্তু পরবর্তী যখন আপনার 19শে জুলাই যখন আমার বড় মামার ছেলে আকরাম খান রাব্বি 10 নম্বরে এই আন্দোলনে যা আমার বড় মামার ছেলে আকরাম খান রাব্বি 10 নম্বরে আন্দোলনে যায় এবং সে সেখানে নিহত হয়। তারপর থেকেই আমার বোনের এই আন্দোলনে যাওয়ার প্রতি আগ্রহ আরও বেশি বেড়ে যায়। তারপর থেকে প্রতিদিন বাসায় জানায় অথবা না জানায় ও আন্দোলনে যেত। তো ও একটা জব করতো, এই জবের কথা বলে বের হয়ে ও আন্দোলনে ছিল। তো 5 আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করে, তারপর ও বিজয় মিছিলে যায় এবং তার থেকে বাসায়ও আসে সন্ধ্যা 7টার দিকে। বাসায় আসার পথে ও বাসায় উঠা আম্মুকে গণভবনতে ফুল এনে দিছে। তা আম্মু ওর সাথে রাগারাগি করছে যে তুই একটা মেয়ে গণভবনে গেছো, তুই তোর কিছু হয়ে যেত। তখন আম্মু বলে যে না, ও বলে যে না কিছু তো হয় না আমার এখনো। তো আম্মু আবার বলে যে তুই একা আসছো, তোর ছোট ভাইয়ের এখনো নিয়ে আসোস নাই। পরে ও আমাকে ফোন দিয়ে বলে যে তুই কোথায় আসোস। আমি বলি যে জন চিন্তা না করে, তাই বলছে যে আমি বাসার নিচে মন্দিরের সামনে আছি। তো এটা শুনে রাগ করে যে মন্দিরের সামনে তো গোলাগুলি হইতেছে, তুই কেন মন্দিরের সামনে? পরে আমি বলছি যে ঠিক আছে তুই ভয় পাইস না, তুই যেন ভয় না পাস, তাই বলছি যে বাসার সামনে আছি, আমি আসলে 10 নম্বরে আছি, আমি আসতেছি। ও বলে তাড়াতাড়ি আয়। এদিক দিয়ে আব্বু আমাকে ফোন দিয়ে বলতেছে যে তুই কই আসছিস, তাড়াতাড়ি বাসায়। আব্বু আমার জন্য নিচে যা দাঁড়ায় আছে বাসার নিচে। তখনও আমাদের ওইখানে গোলাগুলি হইতেছে। তো এরকম করে আব্বু একবার ফোন দেয়, ও একবার ফোন দেয়। হঠাৎ করে ও আমার একবার ফোন দিছে, 5-6 সেকেন্ড কোনো কথা হয়নি। হঠাৎ করে আম্মু বললো যে আমার মেয়ের গুলি লাগছে, আমার মেয়ে শেষ। তখন এই জিনিসটা শুনে আমি মনে করছি যে আজকে মনে হয় আমার বোন শেষ আর থাকবে না। জাস্ট আল্লাহ কাছে দোয়া করছি জানি বাসা যা অন্তত শেষ একবার দেখতে পারি, কথা বলতে পারি ওর সাথে। তো ওইখান থেকে রিক্সা সব 2 নম্বরের দিকে চলে যেতেছিল, 10 নম্বরের দিকে, এই 13 নম্বর এখানে কোনো রিক্সায় আসবে না। পরে আমি পিছন দিক দিয়ে রাব্বানির দিক দিয়ে বাসায় যাওয়ার পথে একটা রিক্সা পাই, ওটাতে করে যাই নিচে যা দেখি যে ও গ্রেজে মাত্র ওখানে নামানো হয়েছে। তো তখন ওরে আমি আর আব্বু নিয়ে হসপিটালে যাই আলোকে। তো আলোকে যাওয়ার পরে কিছুক্ষণ পরে বললো যে ও আর নাই। এভাবে পরে রাত 11:30টার মধ্যে ওর দাফন কাফন শেষ হয়ে গেল। মেহেরুন্নেসা শহীদের পরে প্রশাসন থেকে আপনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা হয়েছে কিনা? ওই যে সাহায্যের জন্য যোগাযোগ করা হয়। সাহায্য পেয়েছেন কিছু? সরকার থেকে 10 লাখ টাকা অনুদান পেয়েছি, আর হলো জুলাই ফাউন্ডেশন থেকে 5 লাখ টাকা। পরিবার হিসেবে মানসিক বা সামাজিকভাবে কি ধরনের চাপের মধ্যে পড়েছেন? না, আল্লাহর রহমতে এরকম কোনো চাপের মধ্যে এখনো পড়ে নাই। আন্দোলনের আগে উনি শহীদ হওয়ার আগে কি সরকার থেকে ফ্যাসিবাদ সরকার যখন ছিল তখন কি কোনো ধরনের হুমকি দিয়েছে কিনা এই আন্দোলনে আসার জন্য? না, ওরকম কোনো প্রবলেম হয় নাই, যে ওই এলাকায় অনেকদিন থাকার কারণে এরকম প্রবলেম হয় নাই। আপনি কি নিজে এই আন্দোলনে ছিলেন কিনা? জি, আমি আন্দোলনে ছিলাম। আমি 17 তারিখ এইচএসসি পরীক্ষার পরে বাইরে বের হওয়ার সময় তো আমাকে আমার বাবার বয়সে একজন মুরব্বী আইসা বাসাতে নিয়ে মারতে আসছে, যদি আন্দোলনে আসে। আমি বলছি যে না, আমি আমার কলেজ মাত্র পরীক্ষা শেষ হয়েছে, আমি বাইরে বের হয়েছি। তারপর থেকে মনে একটা জিদ ছিল যে নিজের দেশের ভিতরে আমি সুরক্ষিত না। তারপর থেকে আন্দোলনে আমার শুরু হয় যাওয়া। আপনার বোনের মৃত্যু হয়েছে প্রায় 1 বছর হতে চললো, তো এর মধ্যে যেই আপনি প্রত্যাশা কি করছেন আপনার বোনের সাথে যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের কি বিচার, তাদের হত্যাকারীর বিচার হচ্ছে কিনা, বা যেই প্রসেসে হচ্ছে এটা কি আপনারা সহমত কিনা? আমার বোন মারা গেছে 1 বছর প্রায় হচ্ছে, এরকম অবস্থা। এখনো ওরকম বিচার দেখতে পারতেছি না, কিন্তু আমরা আশাবাদী যে এই সুন্দর একটা বিচার আমরা দেখতে পারবো সামনে। তো এই অপেক্ষায় আছি।
আপনি তো এই আন্দোলনে যুক্ত ছিলেন। জি। আপনি বা মেহেরুন্নেসা এই আন্দোলনে মূলত কেন এসেছেন বা কয় তারিখ থেকে এসেছেন? আমি তো 17 তারিখে আমার এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরেই আন্দোলনে ওই যে আমার বাবার বয়সে একজন লোক আমাকে বাঁশ নিয়ে মারতে আসে, মনে করছে যে আমি আন্দোলনকারী, এই জন্য মারতে আসে। তারপর থেকে যে আমার একটা জিদ যে কেন আন্দোলন করলে কেন মারতে হবে, তারপর থেকে আমি আন্দোলনে যোগ দিই। কিন্তু আমার বোন তখন ফেসবুকে পোস্ট করতো, কিন্তু সরাসরি যেত না আন্দোলনে। তো আমার ভাই যখন 19শে জুলাই মারা যায়, তারপর থেকে আমার বোন আর কি রাস্তায় আন্দোলনে যায়, নিজের ভাইয়ের হত্যার বিচারের জন্য আন্দোলনে যাওয়া শুরু হয় ওর। আচ্ছা, এই যে মেহেরুন্নেসার মতো আরো যারা শহীদ হয়েছে তাদেরকে সরকার থেকে বা কোনো বড় কোনো মহল থেকে কিছু আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, আপনি কি মনে করছেন এই আর্থিক সহায়তাই কি যথেষ্ট? আমাদের কাছে তো আর্থিক সাহায্য চেয়ে বড় বিষয় হলো যে তার বিচার। কি ধরনের বিচার প্রত্যাশা করেন? যে যারা যারা এই কাজে জড়িত ছিল, আওয়ামী লীগের যারা যারা ছিল, তাদের দেশে আয়না তাদের বিচার স্পষ্টভাবে বিচার করা, এটার প্রত্যাশা করি। মেহেরুন্নেসার পরিচয়টা একটু দিবেন? মেহেরুন্নেসা ও আমার বোন, ও পড়ালেখা করতো মিরপুর শাহালি কলেজে, অনার্সে 3rd ইয়ারে পড়তো। তো আর আমাদের বাসা হল মিরপুর 13 নম্বর। উনি যেদিন শহীদ হয়েছে ওই দিন আসলে কি ঘটেছিল, আপনি কোথায় ছিলেন আর কিভাবে আপনি খবর পেলেন? আমি তখন 10 নম্বরে ছিলাম, ওই বিজয় মিছিলে, ওখানে 10 নম্বরে সবাই আনন্দ করতেছিল, ওখানে আমি ছিলাম। তো হঠাৎ গোলাগুলি শুরু হওয়ার পরে আব্বু আবার ও আমাকে ফোন দিয়ে শুরু করছে যে তুই কই। তো আমি বললাম যে আমি বাসার সামনে আছি, মন্দিরের সামনে। তো ও বলতেছে যে কেন মন্দিরের সামনে আসছিস, তুই এখানে অনেক গোলাগুলি দিতেছিস, তাড়াতাড়ি বাসায়। বলছে আচ্ছা তুই ভয় পাইস না, আমি মন্দিরের সামনে নাই, আমি যেন চিন্তা না করো, তাই আমি বলছি যে মন্দিরের সামনে আসি। পরে বলছে যে তুই কই এখন, আমি বলছি 10 নম্বরে। আমি বলছে যে তাড়াতাড়ি আয়, এখানে গোলাগুলি হইতেছে। এটা কে বলেছে আপনার সাথে? আমার বোন বলেছে, তা না মেহরুন্নেসা। মেহেরুন্নেসা। জি। তারপর পরে আমি তাড়াতাড়ি করে কোনো রিক্সা পাই না, সব 13 নম্বর থেকে সব 10 নম্বর পার হয়ে 2 নম্বর দিকে যাচ্ছে, কেউ যাবে না 13 নম্বর, গোলাগুলি হইতেছে দেখা। পরে আমি যেমনি হোক পিছন দিক দিয়ে যাওয়া অনেকক্ষণ হাইটা, পরে রিক্সা নিয়ে রাব্বানির সামনে থেকে রিক্সা নিয়ে পরে বাসায় গেছি। যাওয়ার পরে যেতে যেতে গ্রেজে দেখি যে ওরে নামাইতেছে। তো উনি আসলে শহীদ হয়েছে কিভাবে? উনি তো বাসায় ছিল। জি, ও বাসায় ছিল। বাসায় যা যখন আম্মুরে ফুল দেওয়া বলছে যে তোমার জন্য ফুল আনছি, আম্মু রাগারাগি করছে, বলছি যে তুই আসিস, তোর ভাই কই। ওরাও আমার ফোন দিতেছিল, জানালার সামনে লাইট অফ করে দেখছি যে অনেক গোলাগুলি হইতেছিল। আমার আব্বু আবার 2 দিন আগে বলছে যে গোলাগুলি হলে ঘরের লাইট অফ করে রাখবা, নাহলে মনে করবে যেখানে কেউ আছে, গুলি করবে এদিকে। তো ও এটা ভাইবা লাইট অফ করে। উনি কোথায় ছিল? আমাদের ঘর কি মেন রাস্তার পাশে, তো তো বড় জানালার কারণে সব দেখা যায়, ওই দিক দিয়ে রাস্তা সব ক্লিয়ার দেখা যায়। তো ওই জানলার সামনে দাঁড়ায় লাইট অফ করে, আম্মু জানলার এক সাইডে, ও জানলার এক সাইডে, মাঝখানে কাচ। তো আম্মু জানলার এক সাইডে দাঁড়ায় এমনি করে হাতটা দিয়ে আল্লাহ ইস্তফা করতেছে যে আমার মেয়েটাকে তো ঘরে ফিরে দিছো, আমার ছেলেটাকে সৈয়দ ঘরে ফিরে দাও, জাস্ট এটা বলছে। আর আম্মুর কথা অনুযায়ী বলছে যে এটা বলছে, আর কিছুক্ষণ পরে এই যে তানহা লুটায় পড়ে যেতে সাইডে। তো আমিও তখন কলে ছিলাম, কলে থাকা অবস্থায় আম্মু যে বলছে যে আমার মেয়ে এসেছে, আমার মেয়ের গুলি লাগছে, এই কথাটা আমি আবার শুনতে পারছি। তো এটা শুনে আমি তাড়াতাড়ি করে বাসার দিকে রওনা দিচ্ছি। আয়সা দেখি যে ও নিচে গ্রেজে, ওকে নামানো হয়েছে। মানে আপনারা তো মেহেরুন্নেসা তো তখন বাসায় উপস্থিত ছিলেন, বাসার মধ্যে কি গুলি লেগেছে? জি, জানলা দিয়ে আসে, আর একটা এই বুকে লাগে, আর হয়তো বারুদটা এখানে লাগে। তারপরে হসপিটালে থেকে যখন বললো যে ও আর নাই, তারপরে আমরা তাড়াতাড়ি করে বাসায় ওকে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। যে কয়দিন আগে আমার ভাই আকরাম খান রাব্বি, মামাতো ভাই, যখন মারা যায়, তো ওনার লাশ ছাড়ে নাই। তো তো পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াও লাশ ছাড়বে না। তো এই জন্য ওনার ভাইয়ার লাশটা দেখার মতো হয়নি, পৌঁছে গেছিল, কেউ দেখতে পারে নাই ঠিক মতো, 3 দিন পরে লাশ ফেরত দিছে। তো এই ভয়ে আব্বু বলছে যে এখনই তাড়াতাড়ি করে জানি পোস্টমর্টমের জন্য আর রাখে নাই, যে এটা হইলে লাশ আর দেখার মতো হবে না। তো এই জন্য তাড়াতাড়ি করে আমরা 1 ঘন্টার মধ্যে হসপিটাল থেকে লাশ নিয়ে আসি। জাস্ট ডাক্তার বলছে, তো নিয়ে আসার ট্রাই করছি। পরে এরকম হয়েছে, মনে করেন 7টা বাজে, 7:30 8টা দিয়ে মারা গেছে, 11টার মধ্যে আমরা কবর দাফন দিয়ে আসছি। জুলাই আন্দোলনের পরে এই বর্তমান বাংলাদেশে আপনি তরুণদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আমি বলতে চাই যে যেখানে কোনো অন্যায় অথবা অবিচার অথবা আগে সরকার যা করছে এরকম কোনো কিছু যদি নতুন করে শুরু হতে নেয়, তাহলে যেন সবাই একত্রিত হয়ে এটা প্রতিবাদ করে, জানি আগের মতো এবার এরকম কিছু না হয়। না, আন্দোলনে আলাদা আলাদাই যা হয়েছে, যে ও আর
ও জব করতো, জবের কথা বলে বের হইতো, আর আমি অতটা বের হতে পারতাম না। পাশে খালামণির বাসা ছিল, তো খালামণির বাসায় যাওয়ার কথা বলে আমি আন্দোলনে যতক্ষণ সময় দিতে পারতাম। এই জন্য ভাইয়া মারা যাওয়ার পর থেকে আমার ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে গেছিলো টোটালি। তো যতটুকু পারতাম, যখনই পারতাম এরকম করে যেতাম খালামণির বাসায় কথা বলে আন্দোলনে যেতাম। চাকরি চাকরি করতে, অথবা ওই সময় চাকরিটা বন্ধ করে মানে অফ ছিল, যা হইতো না, তো আম্মুকে বলতো না যে এই যে ছুটি এখন, তো এই কথা বললেও আন্দোলনে যেত। মেহেরুন্নেসার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? ও আমার 5 বছরের বড় হইলেও আমাদের ভিতরে এরকম সম্পর্ক ছিল যে মনে করেন আমরা সেম এজের এরকমই ছিলাম। সারাদিন আমরা একসাথেই থাকতাম, মারামারি করতাম, ঝগড়া করতাম। মানে আমার এখনো বিশ্বাস হয় না যে ও নাই, ও যে মারা গেছে এই জিনিসটা আমি এখনো বিশ্বাস করতে পারি না, যে হঠাৎ করে একটা সুস্থ মানুষ এভাবে মারা যাবে। আর আমার তো ভাই বোন বলতে ওই আমার একমাত্র বোন ছিল, আর কেউ নাই। আমি এটা এখনো বিশ্বাস হয় না আমার। প্রায় 1 বছর হয়ে যাবে, তারপর আমি বিশ্বাস করতে পারি না যে ও এখন নাই। মেহেরুন্নেসাকে নিয়ে আপনার অথবা আপনার ফ্যামিলির কি পরিকল্পনা ছিল, কি করবে ভবিষ্যতে? ওর তো বয়স হয়েছিল, ও পড়ালেখা শেষ করে আম্মু চাইছিল ওর জন্য ছেলে খুঁজতেছিল একটা বিয়ে দেওয়ার জন্য। আমার অনেক ইচ্ছা ছিল যে ওর একটা বিয়ে দিবে, একমাত্র মেয়ে। আচ্ছা, ইচ্ছা ছিল আম্মুর অনেক ইচ্ছা ছিল যে ওর ছেলে মেয়ে হবে, নাতি নাতনি, আম্মুর নাতি নাতনি হবে, এগুলো নিয়ে থাকবে। কিন্তু আর এটা হলো না, তাই আমার আম্মু আব্বুর একটা আফসোস এটাই। ধন্যবাদ তারিফ আপনাকে আমাদের জুলাই রাজকথনে আসার জন্য। দর্শক, আজ আমরা শুধু একজন শহীদের ভাইয়ের কণ্ঠ শুনেছি একটি পরিবারের কান্না। এই স্মৃতি যেন আমাদের কেবল দুঃখ নয়, সাহস আর পরিবর্তনের অনুপ্রেরণা দেয়। আজ এ পর্যন্তই, দেখা হবে আরও একটি সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিওডি বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।